হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এসকিউএল কুয়েরি অপটিমাইজেশন প্লেলিস্ট। মূলত এসকিউএল কুয়েরি শেখার জন্য ইউটিউবে প্রচুর বাংলায় ভিডিও কন্টেন্ট থাকলেও মোটামুটি এসকিউএল কুয়েরি অপটিমাইজেশন কিংবা অ্যাডভান্স এসকিউএল নিয়ে কোনো প্লেলিস্টই আমি খুঁজে পাইনি, কিংবা যেগুলো পেয়েছি সেগুলো হয়তো খুব বেশি মানসম্মত না। দ্যাটস ওয়াই কয়েক মাস আগে থেকে আমি আসলে চিন্তা করি অ্যাডভান্স এসকিউএল কিংবা এসকিউএল কুয়েরি অপটিমাইজেশনের উপরে একটা প্লেলিস্ট তৈরি করা প্রয়োজন। সেই প্লেলিস্টেরই আজকে প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র দেখব এবং আমাদের নলেজ বেসটাকে একটু স্ট্রং করার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এই প্লেলিস্টটি শুরু করতে গেলে আমাদের কিছু প্রিরিকুইজিট রয়েছে। সো মেক শিওর ইউ নো হোয়াট রিলেশনাল ডেটাবেস ইজ। ইট মিনস আমি আসলে এই প্লেলিস্টে রিলেশনাল ডেটাবেস কি, রিলেশনাল ডেটাবেস আসলে কিভাবে কাজ করে, এই জিনিসপত্রগুলো নিয়ে কোনো কথাবার্তা বলবো না। সেকেন্ড থিং, বেসিক ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ যেমন ক্রিয়েট, ড্রপ, এই কুয়েরিগুলো, অ্যান্ড ডিএমএল অপারেশন লাইক ইনসার্ট, ডিলেট, আপডেট, যেগুলোকে আসলে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই অপারেশনসগুলো নিয়ে বেসিক আইডিয়া থাকতে হবে। কারণ এখানে আমি যখন কোনো একটা অ্যাডভান্স এসকিউএল দেখাবো সেখানে আসলে বিগিনারের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। আমি কখনোই আসলে একটা ইনসার্ট কুয়েরি কীভাবে লিখছি কিংবা আমি একটা আপডেট কুয়েরি কেন এভাবে লিখছি এই ব্যাখ্যাগুলো এই লিস্টে দেবো না। যদি আপনার ডিডিএল এবং ডিএমএল এই বিষয়গুলো নিয়ে আরও বেটার নলেজ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপরে আমার লিঙ্কটি দেওয়া আছে কিংবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনি আমার এসকিউএল বিগিনার প্লেলিস্টটি দেখে নিতে পারেন। ইভেন ডেসক্রিপশনে আমি স্পেসিফিক ডিডিএল এবং ডিএমএল অপারেশনসের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। সো সেখান থেকে আমি রিকোয়েস্ট করবো সেখান থেকে আপনি এই ভিডিওগুলো প্রথমে দেখে আসবেন, তাহলে আপনার এই পুরো প্লেলিস্টটি বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমার কাছে অলওয়েজ মনে হয় যখন আমরা একটা কুয়েরিকে একটু বেটার পারফর্ম করার জায়গায় নিয়ে যেতে চাই তখন আমাদেরকে আসলে জানতে হয় যে সিস্টেমটার উপরে আমরা এই কোয়েরিটা চালাচ্ছি সেখানে আসলে ডেটা কিভাবে থাকে। ইট মিনস আপনি যদি কোনো একটা জায়গা থেকে কিছু জিনিস গ্র্যাব করে আনতে চান কিংবা ফেচ করে আনতে চান, আপনাকে ফার্স্ট আসলে জানতে হবে সেই স্টোরেজটাতে ডেটাগুলো বা ওই জিনিসগুলো কিভাবে সাজানো আছে। যখন আপনি এটা খুব ভালো বুঝতে পারবেন তখন আপনার কাছে একটা কোয়েরি কীভাবে ডাটা ফেচ করে আনছে এবং কিভাবে আনলে সেটা আসলে বেটার পারফর্ম করতে পারে এই বিষয়গুলো আপনার জন্য বোঝা মাচ ইজিয়ার হবে। সো এটা কাইন্ড অফ প্রিরিকুইজিট হিসেবেই আমি আসলে করাচ্ছি। সো হাউ ডেটা ইজ স্টোরড ইন আ রিলেশনাল ডেটাবেস। একটা রিলেশনাল ডেটাবেসে আসলে ডেটা কীভাবে স্টোর করা হয়। ফার্স্ট অফ অল, ডেটা ইজ স্টোরড ইন টেবল। ডেফিনেটলি আমরা জানি যে রিলেশনাল ডেটাবেসে ডাটাগুলো আসলে টেবিলে সেভ করা হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ জিনিসটা কি এমন যে আমাদের এই যে ডেটাগুলো যেগুলো আসলে আমাদের হার্ড ড্রাইভে সেভ আছে সেইখানে ডেটাগুলো আসলে একটা টেবিলের মতো থাকে, টেবিলের রো এবং কলাম আকারে ডেটাগুলো থাকে। দ্য থিং ইজ না, কিন্তু আমরা বলি যে রিলেশনাল ডেটাবেসে ডেটা আসলে টেবিলে থাকে। দ্যাটস ফর লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেলের জন্য আমরা বলি যে ডেটাগুলো আসলে ট্যাবুলার ভ্যালু বা টেবিলে আছে। বাট ফিজিক্যালি ডেটাগুলো কীভাবে থাকে চলুন সেই ব্রেকডাউনে যাওয়া যাক। বাট ডেটা ইজ স্টোরড অ্যাজ ডেটা পেজেস ইন ফিজিক্যাল মেমোরি বা মেমোরি অ্যালোকেশন। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাটাগুলো আমরা যে এক একটা রো ইনসার্ট করছি বা রোগুলো সেভ করছি এগুলো আসলে এক একটা পেজে ডেটাগুলো ফার্স্টে সেভ হয়, দেন এই পেজগুলো আসলে আমার হার্ড ড্রাইভে থাকে। সো জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন যে পেজগুলো আসলে কি, পেজগুলো ফিজিক্যাল কোনো পেজ না। এটা হচ্ছে আমরা অলওয়েজ জানি যে ডেটা তো আসলে এক একটা মেমোরি লোকেশনে থাকে, কয়েকটা লোকেশনকে মিলে এক একটা পেজের বাউন্ডারি বা এক একটা পেজ কল্পনা করা হয়, যেটা যে কোনো এসকিউএল সার্ভারের যে নিজস্ব ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনটা নিজেই এটা হ্যান্ডেল করে যে আমি পেজগুলো কিভাবে বানাবো এবং কী পরিমাণ ডেটা সেখানে রাখবো। ডিফল্ট সাইজ 8 কিলোবাইট। সো এটা আসলে বেসিক্যালি এই যে ডেটা পেজ রয়েছে এই ডেটা পেজকেই ইন্ডিকেট করছে যে ডেটা পেজের সাইজ হচ্ছে ডিফল্ট সাইজ 8 কিলোবাইট। এই যে 8 কিলোবাইট পেজ সাইজ এটাকে চাইলে কাস্টমাইজ করা পসিবল। সো কাস্টমাইজেবল ফর সাম অফ দ্য ডেটাবেস, নট ইন এসকিউএল সার্ভার। সো আমরা এসকিউএল সার্ভারে যেটা দিয়ে আমি বেসিক্যালি সব থেকে কিছু দেখাই সেখানে এই যে 8 কিলোবাইট পেজ সাইজটা রয়েছে এটা চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না। বাট মাই এসকিউএল কিংবা ওরাকল এগুলোতে চাইলে আমরা 8 কিলোবাইটকে 16 কিলোবাইট কিংবা 2^4 এর যে কোনো একটা কিছু 32 কিলোবাইট, 64 কিলোবাইট এইভাবে করে আমরা আসলে ক্রিয়েট করতে পারি। সো পেজ সাইজটাকে আমরা ডিফারেন্ট দিতে পারি। এখন পেজ সাইজ বাড়ালে কি হবে?
পেজ সাইজ বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে যে সিঙ্গেল পেজে অনেক বেশি রো রাখা সম্ভব হবে, কিন্তু সমস্যা যেটা হবে যখন আমরা ডাটা ফেচ করতে যাব তখন আমাদের কিছু হার্ড টাইম ফেস করতে হতে পারে। কেন আমরা একটু পরে বুঝবো। ওকে, সো টেবিল রোজ আর স্টোরড ইনসাইড ডেটা পেজ, তার মানে আমরা যে টেবিলের রোগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা রো আসলে এই ডেটা পেজের ভিতরে থাকে। কিভাবে থাকে আমরা একটু পরে একটা ইমাজিনারি একটা ইমেজ দেখার চেষ্টা করব। ওকে, ওয়ান ডাটা পেজ ক্যান হ্যাভ সিঙ্গেল অর মাল্টিপল ডাটা রোজ। একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা পেজে আসলে মাল্টিপল ডাটাও থাকতে পারে, ডাটা রো থাকতে পারে এবং সিঙ্গেল ডাটা রো থাকতে পারে। কালেকশন অফ অল পেজেস ইজ কল্ড হিপ। সো আমরা বেসিক্যালি অনেক সময় শুনে থাকি ডেটাবেজের ক্ষেত্রে যে হিপ মেমোরিতে ডেটাটা আছে। সো হিপ আসলে কী জিনিস? হিপ ইজ নাথিং বাট এই যে প্রত্যেকটা এই যে এতগুলো ডেটা পেজ রয়েছে, এই পুরো পেজটার কালেকশনটা, এই পেজটা তো একটা মেমোরিতে আছে, এই মেমোরিটাকেই আমরা বলি হিপ বা হিপ মেমোরি। সো আমরা একটু পেজ নিয়ে দেখব, ডেটা পেজ নিয়ে একটু দেখতে চাচ্ছি। ফার্স্ট অফ অল ধরে নিচ্ছে আমার কাছে একটা টেবিল আছে, এমপ্লয়ি টেবিল। এখানে আমার রো রয়েছে, আমরা এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এনআইডি, খুব সিম্পল ইনফরমেশন রাখছি। এবং এখানে আমার লেটসে এখানে 900টা রো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 900 রো রয়েছে। এখন আমরা একটু দেখি হিপ মেমোরিতে এই ডেটাগুলো আসলে কীভাবে থাকে। এই যে আমি এখানে রেড বক্স করে দিয়েছি, এটা হচ্ছে ধরে নিচ্ছে আমাদের হিপ মেমোরি। এখন এখানে এই টেবিলটা কীভাবে আছে আমরা দেখব। এই যে এমপ্লয়ি টেবিলটা, এই এমপ্লয়ি টেবিলের জন্য এক একটা পেজ, আমরা যদি একটু এখানে দেখি এই যে বক্সগুলো, এগুলো আসলে এক একটা পেজ। সো পেজ 0, 1 আপ টু 332, ইট মিনস আমার এখানে 333টা পেজ লাগছে। কেন? কারণ আমি বলছি যে প্রত্যেকটা পেজে আসলে 3টা করে রো রাখছে। খেয়াল করুন, আইডি 101, 102 অ্যান্ড 103, এই 3টার জন্য যা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোকে আমি রাখছি। এখানে আমি কমা সেপারেটেড করে রেখেছি এবং প্রত্যেকটা রোকে একটা পাইপ দিয়ে সেপারেট করছি। নট নেসেসারি যে ডেটাবেজেও ডেটাগুলো এইভাবে থাকবে, দুঃখিত, নট নেসেসারি যে ফিজিক্যাল মেমোরিতেও এই ডেটাগুলো এইভাবেই থাকবে। এটা সিস্টেম যে কোনোভাবে রাখতে পারে, কীভাবে রাখবে আই ডোন্ট নো, বাট সে সামহাউ রোয়ের ডেটাগুলোকে প্লেন টেক্সট আকারে রাখে অ্যান্ড প্রত্যেকটা রোকে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আলাদা করে রাখে। সো খেয়াল করুন, আমি প্রত্যেকটা পেজে 3টা করে রো রেখেছি। সো আমার টোটাল এখানে পেজ আছে 333টা, 0 থেকে 332 পর্যন্ত, ইট মিনস 333টা পেজ। এই যে পেজগুলো, এই পেজগুলো নিয়ে পুরো হিপটা হচ্ছে। যদি ধরি যে আমার এই ডেটাবেজে একটাই টেবিল রয়েছে এমপ্লয়ি, ইট মিনস এই যে এতগুলো রো রাখার জন্য যে 333টা পেজ প্রয়োজন, এই 333টা পেজ নিয়েই আমার আসলে হিপ মেমোরিটা। এখন বিষয় হচ্ছে যে তাহলে সার্চিং বা কখনো যদি আমার প্রয়োজন পড়ে যে আমার কোনো একটা ডেটা ফেচ করতে হবে, লেটসে আমি বলছি যে আমি 306 যার এমপ্লয়ি আইডি তাকে খুঁজে বের করতে চাই, তখন আসলে ডেটাবেস কিভাবে এই সার্চটা করে? সো ডেটাবেস যেটা করতে হয় যে তাকে রো বাই রো এই জিনিসগুলোকে যেতে হয় যে হ্যাঁ ও ফার্স্টে প্রথম পেজটাকে ফেচ করে দেখে এখানে 101 না, 102 না, 103 না, ডান, পেজ 0 বাদ। নেক্সট পেজ 1, পেজ 1 এসে 104 না, মিলল না, 105 মিলল না, 106 ইয়েস। সে কী করে? তখন এখান থেকে এই যে অংশটুকু রয়েছে এই ডাটাটুকু সে ফেচ করে নিয়ে এসে ইউজারকে দেখায়। দ্য থিং ইজ, আমরা অনেক সময় মনে করে থাকি যে আমি যদি আইডি দিয়ে সার্চ করি বা যে কোনোভাবে কোনো একটা রো সার্চ করি, ডেটাবেস হয়তো শুধুমাত্র এই রোটুকুকেই রিটার্ন করে। এটা রং। যখনই আপনি কোনো একটা রো সার্চ করেন তখন ওই রোটা খুঁজে বের করার জন্য তাকে পুরো পেজটাকেই মেমোরিতে লোড করতে হয়। ইট মিনস এইখানে যদি 100টা রো থাকে, আপনি যদি মনে করেন আপনি সিঙ্গেল একটা রো রিটার্ন করছেন, তার মানে 100 ভাগের 1 ভাগ পরিমাণ কাজ হচ্ছে না, তাকে এই পুরো 100টা রোকেই আনতে হচ্ছে, সিঙ্গেল পেজকেই আনতে হচ্ছে, দেন সেখান থেকে সে একটা রো শো করছে। সো আমি যদি কখনো 999 নাম্বার আইডিটাকে খুঁজতে যাই, ডেটাবেস প্রথম থেকে এক এক করে সবাইকে খুঁজতে থাকবে, 1 2 3 4 5 6 ব্লা 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 অ্যান্ড 999। ওকে, সবার শেষ পেজটাতে গিয়ে, সবার শেষের পেজে শেষ রোটাতে গিয়ে সে আইডিটাকে পাচ্ছে। সো যে জন্য এই যে ও পুরো টেবিলটা স্ক্যান করলো, এটাতে তার অনেক বেশি টাইম লাগে বা ওকে অনেক বেশি কষ্ট করতে হয়, যেটা খুব বাজে কোয়েরি। এখন প্রশ্ন হচ্ছে যে
সবসময় তো তাহলে এরকমই করতে হবে। আর কেউ যদি 998 নাম্বারটাকে সার্চ করতে চায়, ডেটাবেস তো আর এমনি এমনি জানবে না যে ও হো 998 এখানে, আমি এটাতে চলে যাই। এটা তো পসিবল না। ডাটাবেস তো আসলে একটা একটা করে খুঁজে যাবে। দ্য থিং ইজ এটা পসিবল। কিভাবে পসিবল? ইন্ডেক্সিং নামে একটা জিনিসের মাধ্যমে এটা পসিবল, যেটা আজকে আমরা আসলে নেক্সট এপিসোডে দেখব যে ইন্ডেক্সিং ব্যাপারটা আসলে কি। সো এখন পর্যন্ত সামারি হচ্ছে যে যখনই কোনো একটা টেবিলের কথা আসে, সেই টেবিলটা আমরা লজিক্যালি এরকম ট্যাবুলার ফরম্যাটে দেখলেও অ্যাকচুয়ালি সেই জিনিসটা আসলে এরকম ডেটা পেজ আকারে থাকে এবং সবগুলো পেজ আসলে একটা হিপ মেমোরিতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডেটা পেজগুলোর কথা আমি বলছি, এই ডেটা পেজগুলো কি আসলে র্যান্ডমলি ভাসমান অবস্থায় হিপ মেমোরিতে থাকে? দ্য অ্যান্সার ইজ না। এই ডেটা পেজগুলোকে আসলে সাজিয়ে রাখতে হয়। তাহলে এগুলোকে সাজিয়ে রাখার জন্য আমাদের কোনো না কোনো অ্যালগোরিদম তো ব্যবহার করতে হবে, যেন আমরা যখন সার্চ করব সেগুলোকে অন্তত পাওয়া যায়। এই যে সার্চিংয়ের ব্যাপারটা, সেটা মেক শিওর করার জন্য ডেটা পেজগুলোকে সাজানোর জন্য বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করা হয়। তার মধ্যে সবথেকে বেশি যেটা করা হয় যে স্ট্রাকচারে, সেটা হচ্ছে বি ট্রি অর বি প্লাস ট্রি। খুবই স্বাভাবিক, আমরা জানি যে ট্রি স্ট্রাকচারই আমাদেরকে সাজাতে হবে, এটাতেই সবথেকে দ্রুত সার্চ করা পসিবল। সেজন্য বি প্লাস ট্রি কিংবা বি ট্রি ব্যবহার করা হয়। আমাদের এসকিউএল সার্ভারে বি প্লাস ট্রি এই অ্যালগোরিদমটি ব্যবহার করা হয়। সো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে বি প্লাস ট্রিতে একটা ট্রি স্ট্রাকচারে রাখা হয় এবং বি প্লাস ট্রিতে অলওয়েজ লিফ নোডগুলো হয় হচ্ছে ডেটা। এই যে একদম নিচের রোটা যেটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে গিয়ে সবাই ডেটা। মাঝখানের যে আমাদের নোটগুলো রয়েছে, লেভেলগুলো রয়েছে, এই লেভেলগুলোতে লেভেল 1 কিংবা লেভেল 2 যেটাই হোক না কেন, ডট ডট ডট, তাদের মাঝখানে কোনো ডেটা বা ইনফরমেশন থাকে না, মূলত থাকে হচ্ছে এই ডেটা পেজগুলোতে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এই যে আমি বলছি যে ট্রি স্ট্রাকচারে ডেটা রোগুলো থাকে, এই রোগুলো আসলে এক একটা পেজকে ইন্ডিকেট করে। এখন আরও মজার বিষয় হচ্ছে এই যে আমি যে বলছি যে এইখানে ডেটাগুলো থাকে, অ্যাকচুয়ালি ডেটাগুলো এখানে থাকে না, ডেটার কিগুলো এখানে থাকে। এখান থেকে আসলে এখানে বেসিক্যালি কি বলতে মেমোরি লোকেশনটা থাকে। যে সামহাও কেউ যদি সার্চ করে, যে লেটসে আমি এখানে সার্চ করেছি যে 1220 এমপ্লয়ি আইডি, এটা কে, সো সে সামহাও এখানে খুঁজতে আসবে। এসে সে ডিসাইড করে যে আমরা জানি, সে ডিসাইড করে যে ওকে এখানে যে ভ্যালুটা আছে 1200 কি তার থেকে কম নাকি বেশি, লেটসে 1200 তার থেকে বেশি, ওকে তাহলে আমি ডান দিকে যাব। সে নেক্সটটাতে যায়, নেক্সটটাতে গিয়েও সে দেখে যে আচ্ছা এখানে যে কিটা আছে তার থেকে আমি কি ছোট নাকি বড়, ছোট হলে আমি বামে যাব, বড় হলে আমি ডানে যাব। এমন করতে করতে সে চলে আসে। ফলে এখানে যদি এন সংখ্যক নোট থাকে, সে লগ এন পরিমাণ সময়ে তার নির্দিষ্ট জায়গায় চলে যেতে পারে, যেখানে নর্মাল হলে এন সংখ্যক টাইম তার লাগতো। ওকে, সো শুধুমাত্র এই ছবি দেখে আসলে ক্লিয়ার হওয়া সম্ভব না যে বি প্লাস ট্রি আসলে কিভাবে ডাটা রাখে। সো এটার জন্য আমরা একটু সিমুলেশন দেখব। সো আমরা যদি গুগলে বি প্লাস ট্রি সিমুলেটর লিখে সার্চ করি, তাহলে আমরা শুরুতে ইউনিভার্সিটি অফ স্যান ফ্রান্সিসকোর একটা বি প্লাস ট্রি ভিজুয়ালাইজেশন পাবো। সো আমি যদি এটাতে ঢুকি, এখানে আমি এইরকম একটা জিনিস দেখতে পারবো। সো এটা আসলে কি? এটা হচ্ছে আমাকে দেখায় যে যখন এক এক করে ডেটা ইনসার্ট হতে থাকে, তখন এই ডেটাগুলোতে কিভাবে সাজিয়ে রাখা হয়। বাই দ্য ওয়ে, একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, যে যখনই আমার ডেটা ইনসার্ট হয়, সেই ডেটাগুলোকে আসলে এই ট্রি নিজের মতো করে সাজিয়ে রাখে, সর্ট করে সাজিয়ে রাখে। এই যে এখানে আমরা ইন্ডেক্স একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং আমি একটু আগে বলেছি যে ইন্ডেক্সিং নামে একটা জিনিস আছে যেটা আসলে ওতপ্রোতভাবে এসকিউএল কোয়েরি অপটিমাইজেশনের সাথে জড়িত। এই ইন্ডেক্সিং আসলে কি? এই ইন্ডেক্সিং আসলে কিছুই না, সে আসলে কিছু নির্দেশনা দেয় যে কিভাবে এই ডাটাগুলোকে সাজিয়ে রাখা হবে যেন খুঁজে পেতে সুবিধা হয়। এই যে সাজিয়ে রাখার কাজটা এটা করে ইন্ডেক্সিং, এবং যখনই একটা নতুন ডেটা আসে, এই ইন্ডেক্সটা নিজে থেকে তাকে যেভাবে বলা আছে সেইভাবে করে সেটাকে সর্টিং করে সাজিয়ে রেখে দেয় যেন খুব ইজিলি আমরা খুঁজে পেতে পারি। যেমন আমি শুরুতে যদি লেটসে আমি শুরুতে 100 ইনসার্ট করলাম, দেন আমি 30 ইনসার্ট করলাম, ঠিক আছে, এরপরে আমি 101 ইনসার্ট করলাম। সো যে সিকোয়েন্স আমি ইনসার্ট করছি সেইভাবেই যদি সাজিয়ে রাখা হয়, তাহলে সেটাকে খুঁজে পেতে গেলে অলওয়েজ এন টাইমস লাগবে। আমি কখনো অপটিমাইজ করে লগ এনে আনতে পারবো না। কিন্তু যখন আমি ইন্ডেক্স অ্যাপ্লাই করব, যে কলামের উপর আমি ইন্ডেক্স অ্যাপ্লাই করব, সেই কলামের উপর বেস করে সে সেটাকে সাজিয়ে রাখবে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনো একটা অর্ডারে সাজিয়ে রাখবে। বাই ডিফল্ট
এসকিউএল সার্ভারে আমরা যদি কোনো একটা টেবিল ক্রিয়েট করি, ওই টেবিলের যে প্রাইমারি কি রয়েছে তার উপরে একটা ইন্ডেক্স, যেটাকে আমরা ক্লাস্টার্ড ইন্ডেক্স বলি, ক্লাস্টার্ড ইন্ডেক্স অলরেডি ক্রিয়েট হয়ে যায়। ডোন্ট ওয়ারি, ক্লাস্টার্ড, নন ক্লাস্টার্ড সব ধরনের ইন্ডেক্সিং এবং ইন্ডেক্সিং কীভাবে বানায়, ইন্ডেক্সিং করলে কী হয়, এই প্রত্যেকটা জিনিস আমি নেক্সট এপিসোডগুলোতে খুব ইনডেপথে দেখাতে থাকবো। আপাতত আমরা একটু ধরে নেই যে ইন্ডেক্সিং নামে একটা জিনিস আছে যেটা অ্যাপ্লাই করলে ডেটাবেজের ডেটাগুলো সুন্দরভাবে সাজানো হয়ে যায়। ওকে, সো আমরা আবার একটু ভিজুয়ালাইজেশনে ব্যাক করি। এই স্ক্রিনটাতে আমি আসলে যেটা দেখবো যে আমরা একটা একটা করে ডেটা ইনসার্ট করলে সেই ডেটাগুলো আসলে কীভাবে ট্রিটাকে ক্রিয়েট করছে এই জিনিসটা দেখতে চাই। সো এখানে মোটামুটি আমার ইনসার্ট করার জন্য, ডিলিট করার জন্য, ফাইন্ড করার জন্য 3টা অপারেশনসে কী হয় আমরা এখানে দেখতে পারবো। একটা বিষয় এখানে যেটা আমাদের জানা নেই সেটা হচ্ছে যে ম্যাক্স ডিগ্রি। এখানে ম্যাক্স ডিগ্রি 3 সিলেক্ট করা আছে। এটা আসলে কি বোঝায়? অলওয়েজ মনে রাখতে হবে যে ম্যাক্স ডিগ্রি যদি n হয় তাহলে প্রত্যেকটা নোডে n-1 সংখ্যক সর্বোচ্চ কি থাকতে পারবে। তার মানে যখন ডিগ্রি 3 তখন আমার প্রতিটা নোডে 2টার বেশি কি থাকতে পারবে না। লেটস সে আমি 50 ইনসার্ট করলাম অ্যান্ড 10 ইনসার্ট করলাম। ইট মিনস এই যে আমার নোটটা ক্রিয়েট হলো, এই নোটটাতে আসলে 2টার বেশি ভ্যালু থাকতে পারবে না, যেহেতু ডিগ্রি 3 2টার বেশি থাকতে পারবে না। আমি যদি ডিগ্রি 4 দেই, ঠিক আছে, 2টার বেশি থাকতে পারবে, এটা প্রমাণ কি? আমি যদি এখানে এখন আরেকটা ভ্যালু ইনসার্ট করি তাহলে এটা স্প্লিট হয়ে, খেয়াল করুন 3টা হচ্ছে তাই স্প্লিট হয়ে যাচ্ছে। তাহলে একটা খুব কমন প্রশ্ন মাথায় আসতে পারে যে তাহলে এটাকে ডিগ্রি 2 বললেই হতো, যত ডিগ্রি একটা নোডে ততগুলো কি থাকতে পারবে, অযথা এটাকে n বলে এখানে n-1 সংখ্যক কি থাকতে পারবে, এই কনফিউশনটার কি দরকার? টেকনিক্যালি এই ডিগ্রির সাথে আসলে সরাসরি কতগুলো কি থাকবে সেটার কোনো সম্পর্ক নাই। এটা সিম্পলি একটা অ্যাজাম্পশন না, সিম্পলি আমরা একটা কোইন্সিডেন্স আকারে পেয়ে গেছি যে হ্যাঁ এটার সাথে এটার একটা রিলেশন আছে। ডিগ্রি যত হয় তার থেকে 1 সংখ্যক কম কি থাকে। তাহলে ডিগ্রি 3, এই 3-র সিগনিফিকেন্সটা আসলে কি? এটার রিজন হচ্ছে যে এইখানে যখন নতুন একটা ডেটা ইনসার্ট হবে তখন সে কি কি কন্ডিশনের উপর বেস করে ইনসার্ট হবে। সো চলুন আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। অ্যাজিউম নিউ যে ভ্যালু ইনসার্ট হবে সেটা ইকুয়ালস টু n। সো নিউ ভ্যালু যখন আসবে আমার কাছে অলরেডি আমার যে কাছে এক্সিস্টিং যে ভ্যালু সেটা আমরা এটাকে লেফটের ভ্যালুটাকে l এবং রাইটের ভ্যালুটাকে r বলি। তাহলে কন্ডিশনস টু ইনসার্ট ডাটা 1, ও ফার্স্ট চেক করবে যে n যদি l এর থেকে ছোট হয়, অর্থাৎ লেফটের যে ভ্যালু আছে তার থেকে যদি নিউ ভ্যালুটা ছোট হয় তাহলে তার ডিরেকশন হবে হচ্ছে লেফট। কন্ডিশন 2, n যদি l এর থেকে বড় হয় অ্যান্ড n যদি l এর থেকে ছোট হয় তাহলে ওর ডিরেকশন হবে হচ্ছে মিডল। সো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে যে l এর থেকে n বড় হবে। আমি এখানে r এর সমান যদি হয় তাহলে ডিফারেন্ট কিছু হবে। সো এটা যদি হয় n যদি ধরুন আমার নতুন ভ্যালু যদি 10-এর থেকে বড় হয় কিন্তু 50-এর থেকে ছোট হয় তাহলে সে মাঝখানে বসবে, এটাই তো স্বাভাবিক। কন্ডিশন 3, আমার n যদি r এর সমান অর বড় হয় তাহলে তার হচ্ছে রাইট, পজিশন হচ্ছে রাইট। সো খেয়াল করুন এই যে এখানে আমি 3টা কন্ডিশন দিলাম, এই 3টা কন্ডিশনের বাইরে কিন্তু আর কোনো কন্ডিশন হওয়া পসিবল না নতুন একটা কি ইনসার্ট হলে। এই যে যেহেতু 3টার বেশি পজিশন হওয়া পসিবল না, এটাই আসলে ডিগ্রিটাকে মিন করে। ম্যাক্স ডিগ্রি বলতে আসলে ম্যাক্স ডিগ্রি 3 আসলে এইখান থেকে এসেছে। ওকে, তাহলে এটা আমার এখানে থাকুক, আমরা তাহলে এটা দেখে দেখে চিন্তা করতে পারবো যে নেক্সট মুভ আমাদের কি হবে। ফাইন, তাহলে এবার এক কাজ করি, আমি এখন এখানে 30 ইনসার্ট করতে যাচ্ছি। ইনসার্ট 30। সো ইনসার্টিং 30, স্টেপ ফরওয়ার্ড। ও একটাই নোট পাচ্ছে, টপ নোট এটাকে সিলেক্ট করলো, করে সে
এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে দেখলো যে হ্যাঁ 30 আসলে মিডিলে বসবে, সে 30কে মিডিলে বসালো। বাট দেখুন নোড নাও কন্টেন্স টু মেনি কিজ স্প্লিটিং। আমরা বলেছি যে যেহেতু ডিগ্রি 3 তার মানে প্রতি নোডে 2টার বেশি কি থাকতে পারবে না, তাহলে এটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করার সময় কি করবে, বি প্লাস ট্রি যেটা করে সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যেটা আছে সেইটাকে বেস ধরে 2টাকে স্প্লিট করে ফেলে। এখন স্প্লিটটা কীরকম হবে, 30 সে একটা আলাদা নোড হয়ে যাবে, 30-র বাম পাশে চলে আসবে 10 এবং ডান পাশে 50, রাইট? একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে বি প্লাস ট্রির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার সব ডাটা তার লিফ নোডে থাকে। খেয়াল করুন 30-র দুই পাশে যদি 10 আর 50 আসে তাহলে আমার লিফ নোডে 10 আছে 50 আছে, বাট আমার 30 নেই, তাই লিফ নোডে 30ও চলে আসবে। সো কিভাবে আসবে খেয়াল করুন, যেহেতু 30-র থেকে 10 ছোট, 10 একটা আলাদা নোড হবে এবং 30 যেহেতু নিজে 30-র সমান সে এবং 50 যেহেতু 30-র থেকে বড়, এই দুটাকে নিয়ে এসে আরেকটা নোড ক্রিয়েট করবে। আমরা যদি নেক্সট স্টেপে যাই আমরা দেখব একটা স্প্লিট হলো 10 30 50। ওকে ফাইন, এবার আমরা একটু নেক্সট আরও কাজ করি। আমি 30 আর 50-র মাঝখানে 35 ইনসার্ট করি। ওকে স্টেপ ফরওয়ার্ড। সো সে 30-র সাথে চেক করতে যাচ্ছে যে ওকে দেখি তো 30-র থেকে 35 বড়, যখন আমার নিউ ভ্যালু যখন রাইটের থেকে বড় হয় তাকে রাইটে যেতে হয়, সে তখন রাইটের কিটাকে সিলেক্ট করলো। খেয়াল করুন সে ধরলো ওকে আমাকে রাইট ডিরেকশনে যেতে হবে, তার মানে কি অলরেডি সে 50% কাজ বাদ দিয়ে দিল যে আমার লেফটে যাওয়ার কোনো প্রয়োজন নাই, 50% কাজ ডান। এখন সে এখানে চেক করছে যে 30 অ্যান্ড 50-র এখানে 35-এর জায়গা কোথায়, অবভিয়াসলি মাঝখানে। সে 35কে মাঝখানে ইনসার্ট করলো, কিন্তু এগেইন নোডে কির পরিমাণ বেশি হয়ে গেছে, আমাকে স্প্লিট করতে হবে। সো যখনই এমন হয় স্প্লিট করার প্রয়োজন পড়ে। এখন কি হবে, 35কে বেস করে 30 একদিকে যাবে, 35 অ্যান্ড 50 সেটা আরেকটা কি হয়ে যাবে, আরেকটা নোড হয়ে যাবে। বাট 35 কি এখানে একা থাকবে না, 35 চেষ্টা করবে তার ঠিক উপরের লেভেলে যে নোডটা রয়েছে যার সাথে সে সরাসরি কানেক্টেড, সেই নোডে যদি জায়গা থাকে তাহলে সে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে। সো আমরা দেখতে পাবো 35 উপরে চলে যাচ্ছে, 30 একটা আলাদা নোড হয়ে যাচ্ছে, 35 অ্যান্ড 50 সে আলাদা নোড, তারা দুজন আলাদা নোড হয়ে যাচ্ছে। এখন আমরা আরও ইনসার্ট করার চেষ্টা করি। আমরা এখানে 35 এবং 50-র মাঝখানে 40 ইনসার্ট করি। আমি যদি 40 ইনসার্ট করি, সে প্রথমে এটা চেক করবে, চেক করে দেখবে যে সে 35-এর থেকেও 40 বড়, তার মানে 35-এর ডান পাশে যাবে। ওকে আমি এখানে ডিরেক্টলি বলছি, ডেটাবেস কিন্তু ডিরেক্টলি দেখে না, সে এখানে দুটার সাথেই চেক করবে, এই কন্ডিশনগুলো ম্যাচ করবে, করে সে দেখবে আচ্ছা আমার 35-এর ডান পাশে বসানোর কথা, চলে যেতে হবে। ফাইন, সে 35-এর ডান পাশের হচ্ছে গিয়ে চ্যানেলটাকে সে সিলেক্ট করলো, সে নিচেরটাকে পেলো। এখানে দেখলো যে 40 35 আর 50-র মাঝখানে বসার কথা, সে সেখানে বসিয়ে দেবে, কারণ এখান থেকে আর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, তার মানে সে এখানেই বসাবে। এখন এগেইন টু মাচ মানে বেশি হয়ে গেছে কি, তাহলে সে কী করবে, 40-কে সে মাঝখানে রাখবে, রেখে 35-কে একদিকে দিবে, 40 অ্যান্ড 50-কে এক পাশে দিবে। সো আমার কাছে তখন এখন নোড হবে 4টা, 10 30 35 40 50। তাহলে এই 40টাকে এখানে একা থাকবে, আমি বলেছিলাম যে 40 উপরে যাওয়ার চেষ্টা করবে, উপরে যাওয়ার চেষ্টা করে সে উপরে গেল। এবং মজার বিষয় হচ্ছে যে উপরে যাওয়ার পরে এগেইন উপরেও এখন 3টা হয়ে গেছে, আমি জানি 2টার বেশি কি সেখানে থাকতে পারবে না। সো এখান থেকে এখন কি হবে, এখান থেকে 35-এর উপর বেস করে 35-কে উপরে চলে গিয়ে একটা আলাদা কি হয়ে যাবে এবং এরা দুজন এক হয়ে যাবে। দুঃখিত, এরা দুজন আলাদা দুটো নোড হয়ে যাবে, দুঃখিত, ট্রি। এমন করে আমি যত ইনসার্ট করে থাকবো, লেটস আমি 10-এর পাশাপাশি 11 ইনসার্ট করি। ফার্স্ট স্টেপে সে টপ নোডের সাথে চেক করলো, ডান, সে দেখলো যে 11 তার থেকে ছোট, সে বাম পাশেরটাকে সিলেক্ট করলো। সে এই নোডের সাথে সে এখন কম্পেয়ার করছে যে দেখি তো 30 থেকে কি 11 ছোট নাকি বড়, দেখলো যে 11 ছোট, তার মানে সে বাম পাশে যাবে, বাম পাশেরটাকে সিলেক্ট করলো। সে 10 সাথে কম্পেয়ার করছে, 10-এর থেকে 11 বড়, নিউ ভ্যালুটা বড়, তার মানে সে ডান পাশে এটাকে জায়গা করে দেবে। সো এমন করে আমাদের আসলে বি প্লাস ট্রি যখনই সেখানে কোনো ডেটা ইনসার্ট করা হয়, সে আসলে বি প্লাস ট্রি এই যে ট্রি এটাকে ফলো করে সে আগাতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি লেটসে আমি ফাইন্ড 40, আমি 40 খুঁজতে চাই, সো ও কী করবে, প্রথমে খোঁজা শুরু করবে।
ইনিশিয়ালি যখন আমার এই ট্রি স্ট্রাকচার থাকবে না বা কোনো ইন্ডেক্সিং থাকবে না, তখন সে কী করবে, শুরু থেকে খোঁজা শুরু করবে, প্রত্যেকটাতে খুঁজবে 30, 35, 30, 40, 10, 11, 30, 35, 40, 60 বা এই সিকোয়েন্সে সে খোঁজা শুরু করবে। করতে গিয়ে সে ঠিকমতো হয়তো পাবে না, এখানে তো সর্টেড আছে, ওখানে তো সর্টেডও থাকবে না, সে এই সিকোয়েন্সে খুঁজতে থাকবে, ঠিক আছে, পাবে না। কিন্তু ট্রিতে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে দেখুন সে ফার্স্টে প্রতিবার ডিসিশন নিচ্ছে যে আমি ডানে যাব নাকি বামে যাব, তার উপর বেস করে সে প্রতিবারই অর্ধেক অংশকে বাদই দিয়ে দিচ্ছে। সো সে 30 সাথে কম্পেয়ার করে দেখলো যে ওকে আমাকে 40, আমি এখানে 40 খুঁজছি, তার মানে আমাকে ডান দিকে যেতে হবে। ওকে, সেখানে 40 পাচ্ছে। এখন সেটার সাথে সাথে ব্যাক করে দিবে তা কিন্তু না, কারণ আমরা জানি বি প্লাস ট্রি অলওয়েজ লিফ পর্যন্ত যায় এবং লিফ থেকে আমাকে ডেটা খুঁজে দেয়। এগুলো আসলে সিম্পলি নেক্সট নোডের মেমোরি লোকেশনটা হোল্ড করে, আর কিছু না। সে দেখলো 40 সমান বা 40 থেকে আমরা জানি 40 সমান বা 40 থেকে যদি বড় হয় তাহলে তাকে সে ডান পাশে দিয়ে দেয় এই অনুযায়ী। সো সে তাকে বলবে যে ডানে চলে যাও। ডানে গিয়ে সে তখন খুঁজে এরপরে দেখবে আচ্ছা এই যে এখানে 40টা আমি পেয়েছি। খেয়াল করুন তার কিন্তু এখানে যদি 1 2 3 4 5 6 6টা নোড রয়েছে, 6টা নোডকে তার ট্রাভার্স করতে হলো না, সে শুধুমাত্র 1 2 3 নাম্বার নোডেই সে পেয়ে গেল। তার মানে সে অনেক কম সময়। এরকম যদি আমার এখানে 1000টা ডেটা থাকে, নোড থাকে, তখন এটা খুব দ্রুত সময়ে হয়তো লেটসে 4 থেকে 5টা সার্চের পরেই সে এই ডেটাটাকে পেয়ে যাবে। সো ডেটাবেজে ডেটা কিভাবে থাকে এইটা নিয়ে আলোচনা আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আমরা আসলে দেখব যে ইন্ডেক্সিং এই ব্যাপারটা কিভাবে হেল্প করে এবং ইন্ডেক্সিং কিভাবে ক্রিয়েট করতে হয়, ইন্ডেক্সিং ক্রিয়েট করলে আসলে কিভাবে কোয়েরি ফাস্টার হয়। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।